ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনার এপিসোড নিয়ে। তো আজকের যে ঘটনাটি, এটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তানবীর। তো এই ঘটনাটা ঘটে মূলত তানবীরের পুরো পরিবারের সাথে। মূলত এখানে 2-3টা ঘটনা জড়িত। তো তানবীর তার গ্রামের যেই বাড়িতে থাকতেন, তখন ছিল 2004-5 সাল হবে, এরকম একটা সময়। এবং তিনি মূলত তার ফ্যামিলির মধ্যে বড় ছিলেন। বড় হলেও তিনি ছোট ছিলেন ওই সময়টাতে, এবং তার ছোট একটা ভাই ছিল এবং তারও ছোট একটা বোন তার ছিল। তো বোনটা সম্ভবত অনেক ছোট ছিল ওই সময়টাতে, এবং তার ভাইটা মোটামুটি বড় ছিল এবং সে আরেকটু বড় ছিল। তো তার বাবা হচ্ছেন একজন হুজুর টাইপের মানুষ। তিনি বিভিন্ন সময় তাবলিগ করতেন এবং দিনী কাজগুলা তিনি সবসময় কেয়ারফুল ভাবে করতেন। এবং তিনি মানে মূলত ব্যবসা করতেন, এবং পাশাপাশি ওইখানে একটা মসজিদ ছিল, সেখানে তিনি নামাজ পড়াইতেন। ওই সময়টাতে তানবীর মক্তবে লেখাপড়া করত, এবং তানবীরের বাবা কিন্তু সবাইকে বলতেন নামাজ রোজার কথা। তাই তানবীরকেও তিনি ওই সময়টা ছিল কিন্তু রমজান মাস। ঘটনাটা যখন ঘটে তখন তানবীরকেও তার বাবা রোজা রাখতে বলেন। তো তিনি ওঠেন সিহিরি খাইতে, এবং সিহিরি খাওয়ার পরে আজান দেয় নাই এরকম একটা সময় তিনি ওয়াশরুমে যাবেন। তো আপনারা একটা বিষয় জেনে থাকবেন, যেটা গ্রামে কিন্তু ওয়াশরুমগুলা একটু দূরে থাকে, শহরের মতো এরকম অ্যাটাচ না, কিন্তু অনেকটা দূরে। তো ঠিক তানবীরের যে গ্রামের বাড়ি ছিল সেখানেও কিন্তু এরকমই ছিল। তাই তিনি এক কাজ করেন, তার যে ছোট ভাই আছে তাকে সাথে নিয়ে তিনি ওয়াশরুমে যান। তো তার ছোট ভাই বাইরে দাঁড়ায় আছে, সে ওয়াশরুমে ঢুকে এবং ওয়াশরুমের মধ্যে বসে তিনি তার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। তো হঠাৎ করে তিনি তার ছোট ভাইকে বলেন যে, কিরে, ভূমিকম্প হইতাছে নাকি? তার ছোট ভাই বলে, কই না তো, আমি তো কিছু বুঝি না, এরকম বলতাছে। তখন সেই তানবীর বলে যে, মনে হইলো যে বাথরুমটা কেঁপে উঠলো। তখন তার ছোট ভাই বলে, কই না তো। তারপরে বলতাছে যে, আচ্ছা তুই কি কোনো কুকুরের শব্দ পাইতাছস? কুকুর ঘেউ ঘেউ করতেছে দূরে। তখন তার ভাই বলে যে, হ্যাঁ আমি কুকুরের শব্দ পাইতাছি, কিন্তু ভূমিকম্প হইতাছে না। তিনি তখন বুঝতে পারেন যে না, তার ভাই ঘুম ঘুম চোখে নাই, সে সবকিছু বুঝতাছে, স্বাভাবিক আছে। তারপর তিনি সেই ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে যখন হাত মুখ ধুয়ে, মানে পাশেই আবার গোসলখানা ছিল, হাত মুখ ধুয়ে গোসলখানা থেকে বের হন। যখন তিনি একটা গামছা ছিল সেটা দিয়ে তিনি হাত মুখ মুছতেছেন, তখন তিনি দেখতে পান যে তাদের যে ওয়াশরুমটা ছিল ওইটা ছিল পিছন সাইড বাড়ির। তো ওই সাইডটাতে কিন্তু কোনো ধরনের মানুষের যাতায়াত নাই, খুব কম। তারা নিজেরাও খুব কম যাইতেন ওই দিকটাতে, প্রয়োজন ছাড়া যাইতেন না। তারা দেখতে পান ঠিক ওইখানে একটা সাদা কাপড় পরা একটা মানুষ, সে হেঁটে হেঁটে, তাদের পাশের বাড়ি আছে একটা, ওই জঙ্গলটা পার হইলে আবার একটা বাড়ি পড়ে। তো ওইখান থেকে হেঁটে হেঁটে সেই পাশের বাড়ির দিকে একটা লোক যাইতাছে। তো এটা দেখে তারা দুই ভাই অনেকক্ষণ তাকায় দেখে, এবং দেখার পরে সেখান থেকে চলে আসে। এবং পরের দিন সকালবেলা সেই পাশের বাড়ি থেকে পাশের বাড়ির একজন মহিলা আসে, এবং সে বলে যে তানবীর কি রাতে সেহরির সময় কি আমার ছেলেকে ডাকতে গেছিল নাকি। তার ছেলের নাম ছিল ফয়েজ, এবং সে নিজেও নাকি শুনছে যে ফয়েজ বলে ডাকতাছে তানবীর। তো সেই ফয়েজ নাকি ঘর থেকে বের হইছে, বের হওয়ার পরে নাকি ভয় পাইছে। সে দেখছে নাকি অনেক ভয়ঙ্কর রূপ একটা মানুষ দাঁড়ায় আছে, এরকম সে একটা দেখছে। তাই সে এই বিষয়টাই জিজ্ঞেস করতে আসছে।
সেই তানভীরদের বাসায়। তো এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো যে তারা যেহেতু মক্তবে পড়তো, আপনারা জেনে থাকবেন যে গ্রামের মানুষগুলা মানে বাচ্চারা কিন্তু একসাথে একটা মক্তবেই সবাই পড়ে। তো সেই মক্তবের যিনি হুজুর ছিলেন তিনি মানে বইলা দিছিলেন যে তোমরা মানে একে অপরকে ডাইকা তুলবা মানে যে যে সিহরির সময়টাতে। তো এটা একটা তাদের কাছে মানে প্রতিযোগিতার মতো যে কার আগে কে উঠে মানে কাকে ডেকে তুলে দিবে এরকম। এবং যে নাকি উঠতে পারবে না বা ডাকতে পারবে না তার মানে পরের দিন শাস্তি হবে এরকম একটা বিষয়। তো ওই সুবাদে আরকি প্রায় সময় তারা একে অপরকে ডাকতে যাইত। তো ঠিক এরকমই যে ফয়েজের মা ভাবছে যে হইতে পারে যে তানভীর এইজন্যই ডাকতে আসছে। কিন্তু ফয়েজ নাকি উঠছে, উইঠা নাকি সে যখন বাইরে যায় বাইরে গিয়া ভয় পাইছে। তো তখন সেই তানভীর বলে যে আমরা ২ ভাই এরকম দেখছি কালকে ফজরের আজানের আগে। তারপরে ওই ছেলেটাকে আবার ঝাড়ফুঁক করা হয়। আর এদিকে আবার মানে সেই তানভীরের সাথে শুরু হয় ঘটনা। সে রাতের বেলা একা শুইলে মানে ভয় পাইতো এবং বিভিন্ন সময় তার মনে হইতো যে তাদের টিনের ঘর ছিল। মনে হইতো যে টিনের ঘরগুলা চাইরো সাইড থেকে টোকা দিত এবং তারা বের হইলে দেখতো যে আসলে কেউ নাই। এবং সেই তানভীর মানে ঘুমের ঘরে অনেক কথা বলতো। মানে তার এরকম হয়ে যায় হঠাৎ মানে জিনিসটা আগে ছিল না এরকম মানে হঠাৎ করে মানে ওই দিনকার পর থেকে এরকম শুরু হয়। তো অবশেষে সেই তানভীর মানে একটা হুজুরের কাছে যায়। তো হুজুর একটা তাবিজ দেয় তাকে। কিন্তু সেই তাবিজটা লাগানোর পরে সেদিন রাতে সেই তাবিজটা যে কোথায় চলে যায় মানে সে আর বলতেই পারে না। মানে তার ঘর তন্ন তন্ন করে খুঁজছেন। কিন্তু তার ওই তাবিজটাকে আর তিনি খুঁজে পান নাই। আর ওই তাবিজটা যেদিন লাগাইছেন ঐদিন থেকে মানে তার আরেকটা বিষয় শুরু হয় যে তার বুকের মধ্যে একটা আঁচড়ের দাগ। এই আঁচড়ের দাগটা ১ম সেই তানভীরের মা তিনি ফলো করেন এবং তাকে জিজ্ঞেস করেন যে, "কিরে তুই কার সাথে মারামারি করছস?" তখন সে বলে যে আসলে সে কারো সাথে মারামারি করে নাই এরকম একটা বিষয়। কিন্তু তার মা বিশ্বাস করে না। তো যাই হোক, তো ঐদিন সে ঘুমায় এবং পরের দিন সেই একই অবস্থা তার বুকের মধ্যে ২ টা আঁচড়ের দাগ। তারপরের দিন যখন ঘুমায় আবার ৩ টা আঁচড়ের দাগ। তখন সে বলে যে, "আমি কি প্রতিদিনই মারামারি করি নাকি?" আর এরকম কি জন্য হইতাছে বা কিভাবে হইতাছে মানে এটা সে জানে না এরকম বলে। পরবর্তীতে সেই তানভীরের বাবা বিষয়টা মানে চিন্তা করেন যে না এটা তো আসলে খারাপ। তখন সে আরো একটা ভালো কবিরাজকে নিয়ে আসেন বড় উচ্চ মাপের। সে যখন আসে তাদের বাড়িতে আইসা তখন সেই তানভীরকে চিকিৎসা দেয় এবং সে বলে যে একটা গাছ দেখায় যে এই গাছটায় থাকে ওই জিনিসটা। আর ওই জিনিসটার সামনে ও পড়ছিল যার কারণে ওইটা ওর ক্ষতি করতে চাইতেছে। পরবর্তীতে সেই কবিরাজ তাকে মানে ঝাড়ফুঁক করে দেয়, তাবিজ দেয় এবং ওই যে খারাপ জিনিসটাকে ওইটাকে তার কাছ থেকে দূর করে দেয়। তো ভিউয়ার্স এই ছিল মানে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এখন যে ঘটনাটা বলবো এটা ঘটে তার মায়ের সাথে। ঘটনাটা ঘটে ২০০৯ সালে নির্বাচনের পরপর দিয়ে এরকম একটা সময়। তার বাবা ঢাকাতে ব্যবসা চালু করেন। তখন মানে তারা সপরিবারে সবাই ঢাকায় চলে আসেন। তো ঢাকা যেই উত্তরার সায়দাবাদ নামক একটা জায়গা আছে, ওই জায়গাটাতে তারা আইসা ভাড়া উঠেন। সেইখানটাতে একটা টিন শেড বাড়িতে তারা উঠেন। ৩ রুমের একটা টিন শেড বাড়ি ছিল, সেটাতে উঠেন এবং সেখানে থাকতে থাকেন। তো ওইখানে প্রায় ১ বছরের মতো তারা থাকেন। তো হঠাৎ তাদের সাথে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে তার মা হঠাৎ অসুস্থ, তার জ্বর। তো তাকে ডাক্তার দেখানো হয় এবং সে খাইতে পারে না। তো সবাই ভাবে যে হয়তো যেহেতু জ্বর আসছে এইজন্য হইতে পারে সে খাইতে পারে না। তো এরকমই ৬ দিন ৭ দিন চইলা যায়। তো তখন তারা হঠাৎ একটা জিনিস লক্ষ্য করেন যে তার মা মানে উল্টাপাল্টা কথা বলে এবং বিভিন্ন মানুষের মানে তার কাছে গেলে তিনি রেগে যান মানুষদের উপরে। আর তিনি কোনো খাওয়া-দাওয়া করেন না। আর তিনি যখন রেগে যান তখন তাকে কেউ ধরে রাখতে পারে না। মানে তার শরীরে অনেক শক্তি। তো এখানে বিষয় হইতাছে যে সে
প্রথমত একটা মহিলা মানুষ, তার মধ্যে এমন অসুস্থ, এবং সবচেয়ে বড় বিষয় হইতাছে সে ৮-৯ দিন যাবৎ কিছুই খায় না। কিন্তু তার শরীরে এত শক্তি কিভাবে আসে? তখন সেই তানভীর তার বাবাকে বলে যে, "বাবা, জিনিসটা তো আসলে ভালো দেখা যাচ্ছে না। এটা কবিরাজে মনে হয় হবে না।" মানে সরি, দুঃখিত। যে সে বলে যে, "আসলে এটা মনে হয় ডাক্তারে হবে না। এটা আসলে কবিরাজ লাগবে।" তখন তারা একটা তাদের এলাকারই একটা হুজুরকে নিয়ে আসেন মসজিদের। সে আসে। সে আইসা বলে যে, "আসলে আমি এগুলা তো করি না। তো আমি আরেকজনের ঠিকানা দিতাছি।" তো উনার পরিচিত একজন ছিল। তো তাকে আনানো হয়, এবং সে এসে তাকে নিয়ে বসে এবং কথাবার্তা শুরু করে, এবং তাকে জিজ্ঞেস করে যে, "কিরে, তুই কেন আসছিস?" বা এরকম অনেক কিছু জিজ্ঞেস করে। তখন সে বলে যে, "তোর মতো হুজুর, তুই আমাকে কিছুই করতে পারবি না।" তখন ওই হুজুরটা অনেক চেষ্টা করে তাকে শায়েস্তা করার জন্য। তার শরীরে যে খারাপ জিনটা ছিল, কিন্তু কোনোভাবেই মানে পেরে উঠতেছিল না। তখন ওই হুজুরটাও তাদেরকে মানে কিছু জিনিসপত্র জোগাড় করতে বলে। তার মধ্যে একটা ছিল যেমন যে মেহেন্দি গাছের যেই পাতা, মানে ডালগুলা থাকে ওরকম একটা ডাল। তো তারা এটাও জোগাড় করে দেয়। তো ওই হুজুরটা মানে তার মাকে ওই মেহেদি গাছের যেই ডাল ছিল ওইটা দিয়া পিটাইতাছিল, এবং ওই তার মায়ের গলাটা অনেক ভারী, একটা গম্ভীর গলা হয়ে যায়, এবং ভয়ানক একটা কণ্ঠ। সেই কণ্ঠে সে মানে বলতে থাকে যে সে যাবে না, এবং সে বলে যে, "তোর মতো হুজুর আমাকে কিছুই করতে পারবে না।" এরকম অনেক কথা তাকে বলে। তো একটা পর্যায়ে সেই হুজুরটার মুখে তার মা থুতু মারে। মানে অনেকগুলা থুতু। মানে একটা মানুষের পক্ষে এতগুলা থুতু মারা সম্ভব না। এতগুলা থুতু সে তার হুজুরটার মুখে মারে, এবং এত বিচ্ছিরি গন্ধ, মানে খুবই দুর্গন্ধ। তাদের মানে যেই জায়গাটাতে বসছিল তারা, ওইখানে আরো অনেক মানুষ ছিল। মানে প্রত্যেকে মানে দুর্গন্ধে সেখান থেকে সইরা যেতে বাধ্য হইছে, এবং সেই হুজুরটা সেখানে বমি কইরা দিছে। তো পরবর্তীতে সেই হুজুরটা হাত মুখ ধুয়ে এসে বলে যে আসলে মানে তাদেরকে বলে যে, "আপনারা অন্য কোথাও দেখেন, এটাকে আমার পক্ষে মানে এখান থেকে তাড়ানো সম্ভব না। এটা খুবই ভয়ংকর।" তখন তারা মানে আরেকটা বিপদে পড়ে যান, এবং আশেপাশে সবাইকে করেন যে কোথাও কোনো ভালো হুজুর বা কোথাও কিছু আছে কিনা। তো অনেক মানুষ অনেক ধরনের মানে পরামর্শ দিতে থাকে যে, অমুক মাজারে যান, অমুক জনের কাছে যান। এরকম করে তারা মোটামুটি অনেক টাকা খরচ করে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ১২ দিন ১৫ দিন হইয়া যায়, কিন্তু তার মা কিছুই খায় না। সে খাওয়ার মধ্যে শুধু মাটি খায়। মানে একটু, একটু মাটি নেয় আর মুখে দেয়। কিন্তু মানে যত দিন যাইতাছে তার মানে উপদ্রবটা আরো বেড়ে যাচ্ছে। তার মানে ভয়াবহতা আরো বাড়তাছে। যেমন ১ম সে শুধু মানে মাটি উঠাইতো, একটু, একটু করে মাটি খাইতো। কিন্তু তারপরে সে মানে এরকম শুরু করে দেয় যে ওই হুজুরটাকে মানে থুতু মারার পর থেকে সে মানে যেমন আরো মানে অত্যাচার তার বাইরে যায়, এবং সে যেমন বাড়ির মধ্যে ময়লার ঝুড়ি ছিল সেখান থেকে সে ময়লা উঠায়া খাওয়া শুরু করত। মানে আরো অনেক মানে আজে-বাজে জিনিসগুলা, যেমন কাঁচা মাছ আইনা রাখছে, উম হ্যাঁ? মানে ওই মাছগুলা কাটা হবে এরকম। সে ওই মাছগুলা নিয়া খাওয়া শুরু করে দিত। মানে খুবই একটা মানে ভয়াবহ পরিস্থিতি তখন শুরু হয়ে যায়। তখন সেই তানভীর তার গ্রামের বাড়িতে ফোন করে, তার নানার বাড়িতে, এবং ফোন করে বলে যে তার নানাকে আসতে। তো তার নানা অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। তাই তার মামাকে পাঠায়। কারণ তার শরীরে প্রচুর শক্তি ছিল, তার মায়ের শরীরে। তাকে কোনোভাবেই মানি ২-৩ জন তাকে কন্ট্রোল করতে পারত না। এরকম একটা অবস্থা। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তানভীরের বাবাকে সে একেবারেই দেখতে পারত না। মানে তাকে দেখলেই সে রেগে যাইত। আবার অনেক সময় ভালো থাকতো। যখন মানে সে একটু সুস্থ থাকতো তখন মানে সে মানে কিছু বলত না। চুপ করে শুয়ে থাকতো বা বসে থাকতো। কিন্তু অনেক সময় যখন উত্তেজিত থাকতো ওই সময়টাতে মানে সে সেই তানভীরের বাবাকে দেখলে মানে বেশি ক্ষেপে যাইত। তো এরকমই তানভীরের মামা আসে, আইসা তাকে জিজ্ঞেস করে যে,
তাদের গ্রামের বাড়িতে মানে বড় বোনকে বুবু বলে। তো সেই হিসাবে তিনি তার কাছে গিয়ে বলে যে, "বুবু তোমার কি হইছে?" এটা বলার সাথে, সাথে তাকে একটা ঠাস করে চড় মারে। বলে যে, "তুই কে? কে তোর বুবু?" এরকম বলতে থাকে। তখন তারাও অনেক ধরনের চেষ্টা করতে থাকে কিন্তু তাকে কোনোভাবেই কিছু করা যাচ্ছিল না। তো একদিন এরকমই সেই তানভীর ও তার মামা তার যে একটা রুম ছিল পাশের রুমে সে শুয়ে ছিল এবং সন্ধ্যার পরে তার বাবা তার মানে তাদেরকে ডাকে যে, "তানভীর এদিকে আয়।" তখন সে তার ওই রুম থেকে এই রুমে আসে এবং সেখানে বইসা, বইসা তারা কথা বলতে থাকে যে এখন কি করা যায়? তখন সেই তানভীর তার বাবাকে বলে যে, "বাবা আসলে তাকে তো মানে চেষ্টা তো অনেক করছি। এখন তাকে তো আর ফালাই দেওয়া যাবে না। আরো চেষ্টা করতে হবে। তো আরেকটা ভালো হুজুর দেখানোর দরকার।" তো এইটা যখন সে বলে, ঠিক কথাটা বলার সাথে, সাথে মানে তার ঘরের মধ্যে একটা মানে ঠান্ডা একটা বাতাস ঢোকে। মানে অনেক ঠান্ডা। এরকম একটা বাতাস তার ঘরে ঢোকে। তো ঢোকার পরে তারা মানে সবাই অবাক হয়ে যায় যে আসলে এত ঠান্ডা বাতাস এই গরমের দিনে কোত্থেকে আসলো? যেমন মনে হয় যেন কেউ যদি মানে এসির একটা ঘরের দরজা খুলে ওই ঠান্ডাটা ঠিক যেভাবে বের হয় ওরকমভাবে ঠান্ডাটা তাদের ঘরে ঢুকলো মনে হইতেছে। তখন সে তার মা উঠে বসে এবং বলে যে, "কিরে কিসের ভালো হুজুর?" মানে এরকম কথা সে বলতে থাকে। তখন তার বাবাকে সেই যে অবয়বটা তার মায়ের উপরে ভর করছে, সেই অবয়বটা বলে যে, "আমি চলে যাবো। তোর এই বড় ছেলেকে যদি আমাকে দিয়ে দেস তাহলে আমি চলে যাবো।" তখন বাবা মানে মানে তার বাবা একটু তার কাছে যায় এবং বলে যে, "তুই এরকম আমাদের এরকম মানে সংসারের মধ্যে অশান্তি কেন করতাছিস?" এরকম মানে কিছু একটা সে বলে যে, "আমরা তোর কি ক্ষতি করছি?" তো এই কথাটা বলার সাথে, সাথে মানে তার বাবাকে ঠাস করে একটা চড় মারে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে কেউ যদি তার সামনে গিয়ে কোনো কথাও বলে, মানে তাকেও সে মানে মেরে বসে। এইজন্য মানে অনেক মানুষজন আসে না। এদিকে তারা ভাবতেই থাকেন যে তাকে হয়তো আর বাঁচানো যাবে না এবং তার আশেপাশে যারা থাকতো এবং তার আরো অনেক আত্মীয়স্বজন ছিল শহরে, তারা সবাই মানে বিভিন্ন ধরনের মানে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও এই সমস্ত রান্না-বান্না করে নিয়ে আসতো। যে আসলে তারা ধরেই নিছে যে তাকে আর বাঁচানো যাবে না। কিন্তু সে তো ওইগুলা খাইতো না এবং সে শুধু মাটি মানে আজে-বাজে জিনিসগুলা, বাজে জিনিসগুলা খাইতো। তো ঠিক পরের দিন তাদের পাশেই বাড়ি একটা লোক আসে এবং বলে যে, "অনেক হুজুর তো দেখাইলেন। তো এই সায়েদাবাদের মধ্যেই আটিপাড়া নামক একটা জায়গা নাকি আছে। তো ওই জায়গাটাতে একটা শুক্কুর আলী মসজিদ নাকি যাই হোক এরকম আমি হয়তো নামটা সঠিক মনে নাই। ওরকম মসজিদের একটা ইমাম সাহেব তার ঠিকানা দেয় যে বলেন যে, "ওইখানে যান। আমি সিউর আপনার মা সুস্থ হবে।" ওই লোকটা বলে। তখন তানভীর বলে যে, "আসলে আমরা এত কষ্ট করতাছি আপনি এতদিন বললেন না।" তখন সে একটা কথা বলে যে, "দেখো আসলে এইগুলা ঠিকানা যারা দেয় তাদের উপরও এই জিনিসগুলা খেপে যায়। এইজন্য আমরা বলি নাই। তবে তোমাদের এত কষ্ট দেখেই মানে আজকে বলতে বাধ্য হইলাম যে একটা মানুষ এত পরিবারটার মধ্যে এত কষ্ট চলতাছে, এত ধরনের ক্রাইসিস চলতাছে। এইজন্য আজকে বললাম। তুমি সেইখানে নিয়া যাও সুস্থ হবে।" তো ঠিক যে বলা সেই কাজ। মানে মূলত তাদের মানে এরকম হয়ে গেছে যে যেখানের কথা বলতাছে তারা ঐটাই করতাছে। তখন সে যেহেতু এই কথাটা বলল এবং তারাও ভাববে যে সবারটা তো করছি তাইলে এইটাও যেয়ে দেখি। তো ওই হুজুরের নাম ছিল নাকি মোস্তফা হুজুর। সে খুবই ভালো একজন মানুষ এবং তার বাড়িতে যেতে হবে। তিনি তার বাড়িতে এই কাজগুলা করেন। তখন সে একটা কাজ করেন যে একটা ভ্যান গাড়ি ঠিক করেন এবং তার মামা আছে, তার বাবা আছে, সে এবং আরো ২ জন লোক তারা জোগাড় করে শক্তিশালী। কারণ তার মার তো অনেক শক্তি। তাকে তো মানে ধরে রাখা সম্ভব না এরকম একটা অবস্থা।
তো পরের দিন তাদের ভ্যান গাড়ি আসে, ভ্যান গাড়িটা রাস্তায় রাখছে। তারা চাইছিল যে তাকে না বলে সেখানে নিয়ে বসাইব, তারপরে সেই হুজুরের বাড়িতে যাইব। কিন্তু সে আগে থাকতে এটা জাইনা ফেলে কিভাবে যেন, এবং সে বলে যে মানে তাকে যখন আনতে যায় তখন সে বলে যে কিরে, তোরা আমারে কই নিতে চাস? তখন সেই তানবীর বলে যে না মা, আমরা একটু ঘুরতে যাব, তুমিও চলো। তখন সে বলে ঘুরতে যাবি না, কই যাবি, আমার সাথে চালাকি করিস না, মানে এরকম কথা সে বলতে থাকে। তখন সে বলে যে না মা, আমরা ঘুরতেই যাব, আমরা অন্য কোথাও যাব না। কিন্তু সে তো যাইতে রাজি হয় না। তারপরে যাই হোক, তাকে অনেক জোর করে সে ভ্যান গাড়িতে উঠায়, কিন্তু ভ্যান গাড়িতে মানে উঠায় মানে তাকে শোয়া 4 হাত পা ধইরা রাখে, এবং তার শরীরে এত শক্তি মানে যা কল্পনার বাইরে, যে তাকে মানে ধরে রাখা, এতগুলা পুরুষ মানুষ তাকে ধরে রাখতে পারতেছিল না। তো পরবর্তীতে বলে যে না, আমরা কোনো জায়গায় যাইতাছি না, আমরা যাব হচ্ছে সামনে একটা গার্মেন্টস ছিল ওইখানে, বলে যে ওই গার্মেন্টস পর্যন্ত আমরা ঘুরতে যাব আর কি। তো পরবর্তীতে সেখানে যায়, এবং তখনও মানে সে একটু চুপ ছিল, ঠান্ডা ছিল। যখন তারা মানে সেই এলাকার যেই মানে শাখা রাস্তাগুলা পার করে যখন তারা মেইন রোডে উঠে, তখন মানে সে ক্ষেপে যায় এবং ভয়ঙ্করভাবে ক্ষেপে যায়। তাকে কোনোভাবেই সেখানে আটকে রাখা সম্ভব হচ্ছে না। তো এরকম একটা অবস্থা, সে মানে সেই ভ্যান গাড়ির যে সামনের যে চাকাটা থাকে, সেই চাকাটা পর্যন্ত উপরে উঠে গেছিল একবার, মানে এরকম জোরাজুরি হয়েছে ওই। তারপরও মানে অনেক কষ্টে সেই হুজুরটার যে বাড়ির যে সীমানাটা, ওইখানে যখন তারা যায়, তার মা একদম স্টপ, পুরা স্ট্রং ভাবে দাঁড়ায় আছে, কোনো কথা নাই, কোনো উৎপাত নাই, মানে সম্পূর্ণ সে মানে নর্মাল হয়ে যায় এরকম মনে হইতাছে। তখন তাকে সেখানে দাঁড়া করানো হয়, এবং তিনি সেই হুজুরটাকে দেখেন যে সে মানে ওরকম মানে তিনি যে এত বড় একটা কবিরাজ, মানে এত কাজ জানেন, কিন্তু সে মানে খুব স্বাভাবিকভাবেই দাঁড়ায় আছে তার সেই মানে যে বাড়ির যে দরজা ছিল সেই দরজার মধ্যে। এবং সে বলে যে এই তোমার মাকে তুমি ছাইড়া দাও। তখন তানবীর বলে যে হুজুর, ছাইড়া দিলে তো সে মানে উৎপাত করবো, তাকে তো আমরা অনেক কষ্টে নিয়ে আসছি এখানে। তখন হুজুরটা বলে সমস্যা নাই, তুমি ছাইড়া দাও। তো সে সেই হুজুরের কথা মতো ছাইড়া দেয়। তো ছাইড়া দেওয়ার পরও দেখে যে সে চুপচাপ। পরে বলে যে তুমি আসো। তখন তানবীর আবারও বলে যে সে তো হুজুর একা যাইতে পারবো না। তখন বলে সমস্যা নাই, ও একাই আসবো। পরে দেখে যে আসলেই সত্যি সত্যি সেই হুজুরটা ডাকলো, সে তার দিকে হাইটা গেল। হাইটা যাইয়া সে একটা কথাই বলল, তুই আমার কি করবি? এটা বলার সাথে সাথে হুজুরটা ঠাস করে একটা চড় মারলো। তো হুজুরটা যখন তাকে চড় মারলো, মানে সে হুজুরটাকে থুতু মারলো, হুজুরটা আরেকটা চড় মারলো, সে আবারও হুজুরকে থুতু মারলো, হুজুর তাকে আরেকটা চড় মারলো, এবং বলে যে আরো মার। মানে একটা সময় সে থুতু দেওয়া থাইমা যায়, তখন বলে যে আরো থুতু দে, তখন সে দেয় না। পরবর্তীতে হুজুর ঘরে গেল, ঘর থেকে একটা ছোট বোতলে পানি আর তেল নিয়ে আসলো। তো সে আইসা সেই পানির মোটকাটা খুইলা তার দিকে মানে পানিটা ছিটা মারলো। তখন তার মা সেখানে চুপ করে মানে বসে পড়ে। তখন হুজুরটা আবার বলে যে এখন বসসকে। পরবর্তীতে মানে সে যখন কথা বলতে থাকে, মানে তার শরীর থেকে মানে খুবই বিচ্ছিরি দুর্গন্ধ আসতেছিল। মানে সে মানে কথা বললেই দুর্গন্ধ আসে, মানে এরকম একটা অবস্থা। পরবর্তীতে ওই হুজুরটা বলে যে সে কি খায়। তখন তানবীর বলে যে সে আসলে মাটি খায় এবং ময়লা আবর্জনা, মানে এমন এমন জিনিস খায় যেটা মানে বলা সম্ভব না মুখে, এরকম একটা অবস্থা। তখন হুজুরটা বলে সমস্যা নাই, আজকে সে বাসায় গেলে সে ভাত খাবে, তোমরা খাবার দিও, সমস্যা নাই, দেখবা সে অনেক খাবার খাবে। তখন সেই হুজুরটা তার যে জিনটাকে তাকে জিজ্ঞেস করে যে তুই একে কেন ধরছস বা কোত্থেকে। তো সেই জিনটা বলে যে
সেই তানভীররা যে বাসাটায় ভাড়া থাকতো ওই বাসাটার পাশেই একটা মানে কবরস্থান ছিল। মানে বাসাটার চারিদিকে দেয়াল করা ছিল, ওই দেয়ালের ওই পাশেই কবরস্থান। তো ওই কবরস্থানের মধ্যে আবার ২ টা গাছ ছিল। অনেক মোটা একটা কড়ই গাছ আর আরেকটা সাজনা গাছ। তো ওইটা নাকি সেই সাজনা গাছের উপরে থাকতো এবং সেইখান থেকে সে নাকি দেখতো যে তানভীরের মা বিভিন্ন সময় মানে ওয়াশরুমে যাইতো। তো ওইখান থেকে দেইখা মানে অনেকদিন দেখছে, তারপর একদিন সে তার উপরে ভর করে। এই কথা সে মানে ওই জিনটা তার সাথে ভর করে থাকা অবস্থায় বলে। পরবর্তীতে তাকে বলে যে, "তুই চলে যাবি।" তখন বলে যে জিনটা বলে যে, "আমি যাবো ওর বড় ছেলেকে দিতে।" তখন বলে যে, "কেন? তুই ওর বড় ছেলেকে তুই কেন চাস?" তখন বলে যে, "ওরে তো শেষ কইরেই ফালাইতাছি। ওরা আর কিছুদিন থাকলে ও শেষ হয়ে যাবো। তারপরে ওর বড় ছেলেকে শেষ কইরা দিয়া তারপরে আমি চইলা যাবো।" তখন সেই হুজুরটা বলে যে, "তুই পারবি না। যেহেতু আমার কাছে তারা আইসা পড়ছে তুই আর পারবি না।" তখন সে বলে যে, "দেখ," ওই হুজুরটা বলে যে, "তোরা হচ্ছে জিন, আমরা হচ্ছি ইনসান। তোরা হচ্ছিস আগুনের তৈরি, আমরা হইলাম মাটির তৈরি। আমাদের কিন্তু ক্ষমতাটা বেশি। আমরা তোদেরকে দেখতে পারি না ঠিক আছে, কিন্তু তোদের চাইতে ক্ষমতা আমাদের বেশি। কিন্তু এই ক্ষমতা সবাই মানে কাজে লাগাইতে পারে না। এইজন্য তোরা এত সুযোগ পাস।" তো যাই হোক ওই হুজুরটা বিভিন্ন ধরনের কথা বলে এবং সেই জিনটাকে মানে একটা লাঠি দিয়ে, ছোট একটা লাঠি মানে অনেকক্ষণ পিটায়। মানে তার ছায়া ছিল, ছায়ার মধ্যে পিটাইতো আর সে ওইখান থেকে মানে চিৎকার করত। তখন বলে যে, "এটা তোর শাস্তি। তুই তো যাবি।" এক পর্যায়ে সেই জিনটা বলে যে, "আমি চইলা যাইতাছি, আমার আর মারিস না।" তখন সে বলে যে, "তুই তো যাইতেই হইব তোর। কিন্তু এটা তোর শাস্তি, তুই আসছস।" তারে অনেকক্ষণ পিটায়। পিটানোর পরে একটা সময় সে বলে যে, "একটা কাফনের কাপড় নিয়ে আসো।" তখন তারা মানে অবাক হয়ে যায় যে হঠাৎ কাফনের কাপড়। বলে যে, "নিয়ে আসেন, সমস্যা নেই।" তিনি আরো কিছু জিনিস যেমন কালিজিরা, তারপর গোলমরিচ, তারপরে কি বলে আরো যে সরিষার তেল, মানে এছাড়াও আরো অনেক কিছু তাদের আনতে বলে। তখন তারা সেগুলা নিয়ে আসে। তখন ওই হুজুরটা সেই কাফনের টুকরাটাকে ছোট, ছোট কইরা টুকরা, টুকরা করে। টুকরা করার পরে সেই কাফনের মধ্যে ওই যেই জিনিসগুলো আনছিল সেগুলা পইড়া, পইড়া একটা কইরা ছোট, ছোট পোটলার মতো বানায় এবং পোটলার মতো বানাইয়া সেই জিনিসগুলাকে মানে বলে যে, "তোমরা প্রতিদিন এই জিনিসগুলা পোড়া দিবা একটা করে।" ৩০ দিন ৩০ টা পোটলা করছিল। বলছে যে ৩০ দিনে ৩০ টা পোটলা পোড়া দিবা এবং তার সামনে রাইখা দিবা পোড়া দিয়া, যাতে এই ধোঁয়াটা তার নাকে যায়। ঠিক আছে? পরবর্তীতে আরো বলে যে, "সমস্যা নাই, তোমাদের আর আসতে হবে না।" আর ওই হুজুরটা কোনো তাবিজ দেন না। উনি এই যে এই ধরনের জিনিসগুলাই দিয়া দেন এবং সে বলে যে এইগুলাতেই কাজ হবে, আর তাবিজের প্রয়োজন নাই। আর যেই জিন একবার যাবে সেটা আর কখনোই আসবে না। এবং একটা কাফনের কাপড় যে পোটলা সেইটা মানে তারা ওইখানে উপস্থিত থাকা অবস্থায় সেখানে সে পোড়া দেয় এবং তার নাকের সামনে ধরে রাখে। তো এরকম প্রায় ১ মাস দিতে বলে যে তিনি দেখাই দেন এইভাবে, এইভাবে করবা। পরবর্তীতে তারা বাড়িতে আইসা ওইটা করে এবং বাড়িতে আসার সাথে, সাথে সেই হুজুরের কথা মতো ঠিক তার মা বলে যে তার খিদা লাগছে, খাবার চাইতেছে এবং তাকে খাবার দেওয়া হয় এবং ওই হুজুরটা আরো বইলা দিছিল যে সে এতদিন এই আজে-বাজে খাবারগুলা খাইছে এবং তার মুখের থেকে দুর্গন্ধ আসতো কথা বললে এইজন্য। কারণ ওই জিনটা আসলে মানে খুবই খারাপ। ওটা একটা বদজিন ছিল। যার কারণে সে এইগুলা খাইছে। তো তাকে মানে পবিত্র করার জন্য তাকে প্রতিদিন মানে একটা কলসির কথা বলছে যে একটা এই মাপের একটা কলসি, ওই কলসি দিয়ে ১০০ কলসি পানি দিয়ে তাকে প্রতিদিন গোসল করাইতে হবে ১ মাস। তাহলে তিনি আস্তে, আস্তে সুস্থ হবে। পরবর্তীতে মানে তাকে নিয়ে তো অনেক কষ্ট তারা করছেন। আর যেহেতু শহরের মধ্যে এরকম মানে হওয়াটা কিন্তু মানে স্বাভাবিক বিষয় না, যে এটা আসলে গ্রামে হইলে অনেকটা মানা যায়। কিন্তু বাড়ির মধ্যে এরকম কিন্তু অনেক বিশাল ব্যাপার-স্যাপার। তখন যাই হোক তারপরও তারা সেই ১০০ কলসি পানি দিয়ে ১ মাস পর্যন্ত তাকে গোসল করায়।
তারপরে তার মা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে তারা মানে ওই বাসাটা ছেড়ে দেন। পরবর্তীতে তারা মানে অন্য আরেক জায়গায় বাসা নেন, ওইখানে থাকেন। তারপরে তার মা পুরোপুরিভাবে সুস্থ হয় এবং তাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি আর। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা মূলত আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। এই ঘটনাটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।